এদিকে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির পাল্টা এবার বিক্ষোভ ত্রিপুরায়। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের কার্যালয়ের উদ্দেশ্যে মিছিল করল তীব্রমথা যুব সংগঠন YTF। মিছিল করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে তীব্রমথা সংগঠন। নেতা নেত্রী ও সমর্থকরা পুলিশের বাধার মুখে পড়ে। কার্যালয়ের 200 মিটার আগে ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ। আরো বিস্তারিত জানবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, সোমেন, একেবারে দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের ঠিক সামনে, এবং আজ এই বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনেই কিন্তু সরকারি শরিক দল তীব্রমথার যুব সংগঠন YTF এর কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের বক্তব্য যে যেভাবে ত্রিপুরা এবং 7 সিস্টারকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য বারবার রাখছে বাংলাদেশের কয়েকজন নেতা নেতৃত্ব এবং যারা রয়েছে তারা, এবং এর প্রতিবাদে কিন্তু বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনের কাছে একটি তারা বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় পুলিশের নিরাপত্তা রক্ষীরা তাদেরকে প্রায় 200 মিটার আগেই বিভিন্ন স্তরে ব্যারিকেড দিয়ে তাদেরকে রুখে দেয়, এবং তারা শেষ পর্যন্ত 200 মিটার আগেই তারা বিক্ষোভ দেখায়। এবং তাদের বক্তব্য যে ত্রিপুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল, যে ত্রিপুরার মাটিকে ব্যবহার করে মুক্তিযোদ্ধারা পূর্ব পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছিল, এবং এখানকার যে 73 মাউন্টেন ব্রিগেড সেনাবাহিনীর, ভারতীয় সেনাবাহিনীর, তারা এখান থেকে বাংলাদেশকে একেবারে স্বাধীন করে দিয়েছিল। মুক্তিযুদ্ধে তারা একেবারে অন্যতম একটি ভূমিকা পালন করেছিল। সেই ত্রিপুরাকে কি করে আঙুল দেখায়। শুধুমাত্র তা নয়, 7 সিস্টারকে বারবার তারা বলছে চিকেন নেককে, তারা উস্কানিমূলক বক্তব্য রাখছে চিকেন নেককে নিয়ে। এই জায়গায় তাদের বক্তব্য যে বাংলাদেশ, ত্রিপুরা এবং ভারতের সহচর্যে তাদের জন্ম হয়েছে, সে বাংলাদেশকে পুনরায় তারা কিন্তু দ্বিখণ্ডিত করে দিতে পারে চাইলে। তারা এই ধরনের হুমকি, পাল্টা হুমকি YTF এর তরফ থেকে দেওয়া হয়। তারা আবেদন রাখেন কেন্দ্রীয় সরকারের তরফে যে বাংলাদেশের এই উস্কানিমূলক বক্তব্যগুলোকে বন্ধ করতে কেন্দ্রীয় সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে, নয়তোবা YTF এর উপর বা তীব্রমথার যে সমর্থকরা রয়েছে তাদের উপর দায়িত্ব দিয়ে দেয়। 2 মিনিটের মধ্যে যে চিটাগাংয়ের স্থলবন্দর রয়েছে সেটা, এবং তাদের বক্তব্য যে ত্রিপুরা থেকে ভারতের অন্যান্য স্থলবন্দরে যেতে যে সময় লাগে, ত্রিপুরা থেকে চাইলেই কিন্তু 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে চট্টগ্রামের যে স্থলবন্দর রয়েছে, সমুদ্র বিচ রয়েছে, সেইখানে তারা গিয়ে পৌঁছে যেতে পারবে, এবং তারা সেটা একেবারে নিয়ে নিতে চায়। এবং এই ধরনের একটা হুমকি যদিও কেন্দ্রীয় এবং রাজ্য পুলিশের নিরাপত্তা রক্ষীরা তাদেরকে আটকে দেয়। এখন এই মুহূর্তে আমরা বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কার্যালয়ের সামনে রয়েছি। একেবারে নিয়মিত যে কার্যক্রম সেটা চলছে। ভেতরে এখনো পর্যন্ত তার অশান্তির কোনো ছায়া বা কোনো ধরনের প্রতিফলন দেখা যাচ্ছে না। ভেতরে নিরাপত্তা রক্ষী রয়েছে এখনো পর্যন্ত মোতায়েন, এবং গত বছরের জুলাইয়ের পর থেকে বাংলাদেশ এবং ত্রিপুরার বা ভারতের যে সুসম্পর্কে ইতি টানে বা ভাটা পড়ে, তারপর থেকে কিন্তু এখানে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। এবং প্রতিবার যে বাংলাদেশের তরফ থেকে ত্রিপুরা এবং ভারত বিদ্বেষী বক্তব্য বারবার শোনা যায়, তারপর থেকে কিন্তু বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট কমিশনের কার্যালয়ে নিরাপত্তা বেষ্টনী অনেকটাই বাড়ানো হয়েছে। সোমেন, ধন্যবাদ প্রসেনজিৎ। গতকাল রাত থেকে তাণ্ডব চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, রাত 3টে পর্যন্ত এই তাণ্ডব চলে। কিন্তু শুধুমাত্র যে ছায়ানট সংস্কৃতি কেন্দ্রে হামলা চালানো হচ্ছে এমনটা নয়, বিদেশের বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতেও হামলা হয়। বিক্ষোভের নামে ভাঙা বাড়িতে ফের তাণ্ডব হয়। মুজিবের ধানমন্ডির বাড়ি মাটিতে একেবারে মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী পোস্টার পুড়িয়ে প্রতিবাদ হয়, সেই ছবি দেখতে পাচ্ছেন। বিদেশের বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফের হামলা হয়েছে। আমরা কথা বলছি, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছে। কৃষ্ণেন্দু, গত বছর জুলাই আন্দোলনের পর আমরা দেখেছিলাম শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা হয়েছিল, বিপুল ক্ষতি হয়েছিল। সেই ভাঙা বাড়িতে আবার হামলা।
একদমই তাই। এবং সেখানকার যারা দুষ্কৃতিকারী এবং সেখানকার মৌলবাদীদের একটা বড় অংশ, তাদের মনে হয়েছে বা আগে থেকেই মনে হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের সামান্য স্মৃতিটুকু রক্ষা করা যাবে না। এবং যে মূর্তিগুলো ছিল সেটা তো অলরেডি ভাঙা হয়ে গেছে। শেখ মুজিবের যে সংগ্রহশালা, তার বাড়ি, সেই বাড়িতে যিনি হত্যা হয়েছিলেন, নিজের বাড়িতে সপরিবারে হত্যা করা হয়েছিল যাকে, সেই নিজের বাড়ি ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। কিন্তু যেটুকু বেঁচে ছিল, অর্থাৎ যেটুকু ভাঙার পরেও অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট বাড়িতেও কালকে হামলা চালানো হয়েছে এবং সেখানকার ছবি, সেখানকার দেওয়াল তছনছ করে দেওয়া হয়েছে, ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও একটা বিদ্বেষ, সেটা হাসিনা বিরোধী বিদ্বেষ, শেখ হাসিনা বিরোধী বিদ্বেষ, আওয়ামী লীগ বিরোধী বিদ্বেষ, সেখানকার শেখ মুজিবুর রহমান বিরোধী একটা বিদ্বেষ কোথাও একটা আছড়ে পড়েছে। এবং সেখানকার বিশেষত মৌলবাদীরা এই কাজ করছে। এবং কাল থেকেই যেহেতু উসমান হাদির মৃত্যু সংবাদ যখন ঢাকায় এসে পৌঁছয়, যে তিনি মৃত্যু হয়েছে তার, এবং সেই মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে এই তাণ্ডব লীলা শুরু হয়েছে। এবং সেখানে কোনো কিছু বাদ নেই, নিরপেক্ষ সংবাদপত্র, একটা ইংরেজি এবং একটা বাংলা সংবাদপত্র, সেখানে প্রতিষ্ঠিত সংবাদপত্রের অফিসে যেভাবে হামলা চালানো হয়েছে, যেভাবে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, যেভাবে কর্মীরা ছাদে গিয়ে মূলত রক্ষা পেয়েছেন এবং সেখান থেকে তারা পুলিশকে ফোন করে, এমনকি সেনাবাহিনীকে ফোন করেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গভীর রাতে ক্রেন দিয়ে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। অর্থাৎ দেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকার বুকে এইভাবে তাণ্ডব লীলা চলছে, যেখানে একজন আন্দোলনকারী, যিনি জুলাই আন্দোলনের মূল মুখ ছিলেন, সেই আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। সেই মৃত্যু কার গুলিতে হয়েছে এখনো স্পষ্ট নয়, কিন্তু তাদের এই মৃত্যুর সংবাদ আসার সঙ্গে সঙ্গে তারা এইভাবে হিংসাশ্রয়ী হয়ে উঠেছেন। এবং অতীতেও আমরা বাংলাদেশে দেখেছি, বাংলাদেশের গণতন্ত্র সামান্যতম অবশিষ্ট নেই, সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে, টাঙিয়ে দেওয়া হয়েছে মেরে, এমনকি বাংলাদেশ জুড়ে একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি করা হয়েছে। যে নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছে গত দুদিনে, সেই ছবি আরো একবার দেখাবো, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাত 3টে পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা হয়, সংবাদ মাধ্যমের অফিসে হামলা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে দুটি সংবাদ মাধ্যমের অফিসের অসংখ্য কর্মী ছাদে পালিয়ে যান, তারপর পুলিশকে ফোন করা, পুলিশ এসে ক্রেন দিয়ে তাদের উদ্ধার করে। বিভিন্ন জায়গায় অশান্তির ছবি। ফের অশান্ত বাংলাদেশ, রাস্তায় তাণ্ডব, পাথর বৃষ্টি, আগুন। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়, পাথর বৃষ্টি হয়। বাংলাদেশের দুটি সংবাদ মাধ্যম অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়, সংবাদ মাধ্যম অফিসে ঢুকে ভাঙচুর করা হয়, লুটপাট চালানো হয়। সংবাদপত্রের জ্বলন্ত অফিস থেকে উদ্ধার করা হয় অন্তত 25 জনকে। ক্রেনের সাহায্যে কার্যালয়ের উপর থেকে কর্মীদের উদ্ধার করা হয়। 2024-এর অগাস্টে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নিহত শরীফ উসমান হাদি। উসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনুস। আগামীকাল রাষ্ট্রীয় শোকের কথা ঘোষণা করা হয়েছে। আর এই উসমান হাদির মৃত্যুর পর থেকেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।